আসসালামু আলাইকুম। অ্যাপেম ভয়েস রেডিও 10 থেকে বলছি, আমি মোহাম্মদ রবিউল ইসলাম। তো রাসেল ভাই, আপনার আলোকিত ভূতের গল্পটা আমাদের কাছে শেয়ার করতে পারেন? যে ঘটনাটি শেয়ার করব সেটি ঘটে আমার এক বন্ধুর সাথে। আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়ে ওর হয়ে শ্রোতাদের উদ্দেশ্যে আমি ঘটনাটি শেয়ার করছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল শ্মশানে যাওয়ার, মূলত জানা ও দেখার উদ্দেশ্য। কিভাবে যাব, কার সাথে যাব, এই বিষয়ে কার সাথে শেয়ার করব বুঝতে পারছিলাম না, কারণ এই বিষয়টা কেউ স্বাভাবিকভাবে নেবেন না। তাছাড়া আশেপাশে কোথাও শ্মশান আছে কিনা তাও আমার জানা ছিল না। হঠাৎই একদিন এক বন্ধুকে আমার ইচ্ছার কথা জানালাম। সে বলল আমাদের এলাকা থেকে 4-5 কিলোমিটার দূরে খালের ধারে অনেক পুরনো একটা শ্মশান আছে। আমি বললাম তাহলে আমাকে একদিন নিয়ে চলো। সে বলল ঠিক আছে, কাল আমরা সকালে রওনা হই। আমি বললাম ঠিক আছে। যথারীতি পরের দিন সকালে খুব ভোরে পায়ে হেঁটে রওনা হলাম। সময়টা ছিল শীতকাল। হাঁটতে হাঁটতে ঘন্টাখানেক পর সেখানে পৌঁছালাম। চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা বিস্তীর্ণ ফসলি জমি, আশেপাশে কোনো বাড়িঘর নেই। পরিবেশটা অনেক নীরব ও নিস্তব্ধ। শীতকাল হওয়ায় খালের পানি থেকে ধোয়ার মতো বাষ্প বের হচ্ছিল। আমরা শ্মশানের ভেতর প্রবেশ করলাম। তারপর সব দেহ দাহ করার স্থানে গেলাম। দেখলাম খানিকটা জায়গা পাকা করা। পাকা স্থানের উপরে দুপাশে 3টি করে লোহার 6টি দণ্ড। আমার বন্ধু বলল এই জায়গাতেই সব দেহ দাহ করা হয়। জায়গাটি যেদিকে যেদিকে মাথা, সেখানে বসে হাত বুলালাম। ওই সময় আমার মনে খানিকটা ভয় কাজ করছিল। হঠাৎ খানিকটা দূরে দেখলাম কিছু আধ পোড়া লাকড়ি থেকে ধোঁয়া উঠছে, এবং কাছে গিয়ে দেখলাম সত্যি ধোঁয়া উঠছে। আর বন্ধুরা বলল হয়তো গত রাত্রে কোনো শবদাহ দাহ করা হয়েছে। তারপর আমরা আরো কিছুক্ষণ রইলাম। এরপর শ্মশান ত্যাগ করার সময় হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার বন্ধু দুষ্টমি করে বলল কি রে, কোনো কিছু পিছু নিল নাকি? তারপর আমি নিজেকে সামাল দিয়ে খেয়াল করলাম যে সেটা একটা গাছের শেকড়। অতঃপর সেখান থেকে আমরা দ্রুত প্রস্থান করলাম। সারাটি দিন ভালোই কাটলো, কিন্তু সন্ধ্যা থেকে একটু একটু ভয় ভয় লাগছিল। আমি আমার বন্ধুকে ফোন দিয়ে বললাম আমার খুব ভয় করছে। ও বলল ভয়ের কিছু নেই, ওয়েট কর, আমি আসছি। রাতে ও আমাদের বাসায় এলো। যথারীতি আমাদের খাবারের পর্ব শেষ করে আমরা শুয়ে পড়লাম, কিন্তু আমরা কিছুতেই আমার ঘুম আসছিল না। এদিকে আমার বন্ধু গভীর ঘুমে মগ্ন। আমি জেগেই আছি এপাশ ওপাশ করতে করতে। রাত্রি 3টার সময় একটু তন্দ্রা আসলো। খানিক বাদে অনুভব করলাম কেউ আমার পিঠে ধাক্কা দিচ্ছে। ভাবলাম আমার বন্ধু হয়তো ডাকছে। আমি জিজ্ঞেস করলাম কি রে, ধাক্কাছিস কেন? ঘাড় ঘুরিয়ে দেখলাম সে তখনও ঘুমে। আমি চমকে উঠলাম। মনে মনে ভাবলাম ও তো ঘুমাচ্ছে, তাহলে আমায় ধাক্কা দিল কে? তখন শরীরে একটা শক অনুভব করলাম। সারা গা শিউরে উঠলো। একটা শীতল স্রোত শরীরের শিরায় শিরায় বয়ে গেল। পরক্ষণে দেখলাম বিছানার পাশে লাল শাড়ি পরিহিত মাথাবিহীন কেউ একজন দাঁড়িয়ে আছে, যার জিহ্বা গলা থেকে বিশ্রীভাবে বেরিয়ে আসছে। এই দেখে আমি ভয়ে বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। এভাবে কতক্ষণ কেটেছে আমি জানি না। জ্ঞান ফেরার পর দেখি আমাকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে। আমি ভয়ে আম্মুকে চাপড়ে ধরে আবার জ্ঞান হারালাম। দ্বিতীয়বার যখন জ্ঞান ফিরে পাই তখন সেই লাল শাড়ি পরিহিত মাথাবিহীন মহিলাকে দেখে আমি আম্মুকে বললাম দেখো ওইখানে দাঁড়িয়ে আছে। উপস্থিত কেউ কিছুই দেখতে পেল না। সবাই জানতে চাইল কি হয়েছে। আমি সবাইকে রাত্রের ঘটনাটি খুলে বললাম। বিকেল বেলা বাবা আমাকে এক কবিরাজের কাছে নিয়ে গেলেন। আমি ওনাকে সমস্ত ঘটনা বললাম। তিনি বললেন আমি শ্মশানে কালির প্রকোপে পড়েছি। আমি যখন শ্মশানে গিয়েছিলাম তখন ওনার ছায়ায় পা পড়েছিল বা এরকম কিছু একটা হয়েছিল, যার কারণে সে রাগান্বিত। তিনি আমাকে কিছুক্ষণ ঝাড়ফুঁক করলেন, পড়া পানি খাওয়ালেন ও সারা গায়ে পানি ছিটিয়ে দিলেন। এরপর একটি তাবিজ আমার বাম হাতে বেঁধে দিলেন। বললেন তাবিজটি যেন না হারায়। আগামী অমাবস্যায় কিছু নিয়ম পালন করা হবে এবং একটি শক্তিশালী তাবিজ দেবেন যা তৈরি করতে কয়েকদিন সময় লাগবে। আর এই কয়েকটা দিন আমি যেন খুব সাবধানে থাকি। বললেন এ কদিন আমি যেন কোনোভাবেই জবা ফুল বা গাছের আশেপাশে না যাই এবং নিদান হয়ে যেন বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আব্বু আমাকে বকাঝকা করলেন। শ্মশানে যাওয়ার ঘটনাটি আম্মুকে খুলে বললেন। আম্মুও বেশ বকলো। 5-6 দিন স্বাভাবিকভাবেই কাটলো, তেমন কিছুই হলো না। আমিও অনেকটাই স্বাভাবিক হয়ে গেলাম। তারপর একদিন আমার এক বন্ধুর বাড়িতে গেলাম। তাদের উঠোনে ছিল জবা ফুলের গাছ। কবিরাজের সেই নিষেধ আমি বেমালুম ভুলে গিয়ে গাছ থেকে ফুল ছিঁড়ে বাচ্চাদের সাথে খেলায় মেতে উঠলাম। সেখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসার পর আম্মু খেয়াল করলেন আমার হাতে সুতো আছে কিন্তু তাবিজ নেই। আমি বললাম ওদের বাড়িতে বাচ্চাদের সাথে খেলাধুলা করেছি, হয়তো হারিয়ে গেছে, খেয়াল করিনি। আম্মু তৎক্ষণাৎ আমাকে কবিরাজের কাছে নিয়ে গেলেন। কবিরাজকে জানালেন তাবিজটি ছুটে গেছে। কবিরাজ বললেন তাবিজ তো ছুটে যাওয়ার কথা নয়, তুমি কি কোনো জবা গাছের পাশে গিয়েছিলে? আমি বললাম বাচ্চাদের নিয়ে আমি খেলেছি, আমার মনে ছিল না। উনি বললেন কাজটা ঠিক করনি, এখন আমি আর কিছু করতে পারবো না, আমার হাতের বাইরে চলে গেছে, সাবধানে থেকো। রাতটা আমি কাল সকালে তোমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাব,
তারপর বাড়ি ফিরে আসি। বাসায় আমি ও আম্মু দুজনেই ভয় পাচ্ছিলাম, আব্বুও ছিলেন না। আমার রান্না করছিলেন, আমি তার পাশে বসে আছি আম্মুর পাশে। উঠোনে আর সামনে একটা পুকুর রয়েছে যা পাকের ঘর থেকে দেখা যায়। হঠাৎই পুকুরের ওপারে চোখ পড়তেই দেখি একটা মাথা, কোনো দেহ নেই, মাথাটি আমার দিকে আসছে এবং মুখটা পুকুরের দিকে, এবং তা দেখে আমি চিৎকার দিয়ে আম্মুকে জাপটে ধরি। ভয় পেয়ে আমি দুজনেই চিৎকার শুরু করি এবং চিৎকার শুনে আশেপাশের লোক চলে আসে। এক পর্যায়ে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরে দেখি আমি বিছানায় এবং চারপাশে অনেক মানুষ। হঠাৎ সবার মাঝ থেকে আমার পা ধরে এক হ্যাঁচকা টানে খাট থেকে একজন দরজার কাছে নিয়ে আসে। সবাই দৌড়ে আমাকে জাপটে ধরে। তারপর আমাকে বিছানায় শুইয়ে অনেকে দোয়া কালাম পাঠ করতে থাকে। কিছুক্ষণ পর পরিবেশ স্বাভাবিক হলে সকালের অপেক্ষা না করে ওই কবিরাজের সাথে করে আমরা যাই এবং আমরা আরেকজন কবিরাজের কাছে যাই এবং তিনি আমাদেরকে সারিয়ে তোলেন। অতঃপর তিনি উপায় বলে দিলেন। নতুন মাটির পেয়ালায় দুধ, কলা এবং মাটির পাত্রটি জোড়া সাদা কবুতর বলি দিয়ে তারপরে রক্তসহ কবুতরগুলো নতুন লাল কাপড়ে কিছু জিনিস তিনি শিখিয়ে দেন এবং তারপরে তিনি বললেন যে প্রতি অমাবস্যায় ঘর যেন আলোকিত করে রাখা হয় এবং তারপরে ধীরে ধীরে আমি সেখান থেকে মুক্তি পাই। এবং এই ছিল ঘটনা। যদি সিলেক্টেড হয় তাহলে পড়ে শোনাতে অনুরোধ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পড়ে শোনালাম এবং আশা করছি আপনার ভালো লেগেছে। অনেকেই আমাদের সঙ্গে এখন ফেসবুকে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু ঘটনাটি খুবই অদ্ভুত। তেমনই একটি ঘটনায় শুরুতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না যে কেমন আছেন। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। আমি জোনাক নাজ মিথিলা খিলক্ষেত থেকে বলছি। ঘটনাটি কিছুদিন আগে। আমি একটা দাওয়াত পাই একটি কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারটি আমাদের বাসা থেকে অনেক দূরে, বাসের পথ। আপনি জানেন এই বছর কিছুদিন সারাদিন গরম আর সন্ধ্যা হতে না হতেই বৃষ্টি। ঘটনাটি তখনকার, যেদিন আমার দাওয়াত ছিল। আমি কিছুটা স্বাধীন চেতা, তাই আর কোনো কাজ থাকলে কেউ না গেলে আমি একাই সেখানে অ্যাটেন্ড করি। বৃষ্টির দিন ছিল সেদিন। ওই এমনি করে বৃষ্টি নামে সন্ধ্যায় আমার দাওয়াতে যেতে সন্ধ্যা হয়ে যায়। আমি জায়গাটার নাম উল্লেখ করছি না, কিন্তু এই জায়গাটি ঢাকাতেই। তুমুল বৃষ্টি শুরু হলো। আমি গাড়ি থেকে নামতেই আমি ভীষণ সমস্যায় পড়ে যাই। না বাসায় যেতে পারছি, না যেতে পারছি দাওয়াতে। ভীষণ অস্থির হয়ে উঠেছিলাম। এমন ভাবে বৃষ্টি নামছিল যে কোথাও না দাঁড়ালে ভিজে যাব। আমাদের পাশেই ছিল একটা চার্চ। আমি চার্চের গেটে আশ্রয় নিই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি কমলো না, বরং বৃষ্টির ধারা আরো বাড়ছিল। হঠাৎ চার্চের ভেতর থেকে একটি কুচকুচে কালো লোক বেরিয়ে এলো। আমি ভীষণ গম্ভীর এবং কর্কশ গলায় বলল, আপনি ভেতরে আসুন। বৃষ্টির বেগতিকতায় বৃষ্টির আঁচগুলো মারাত্মক ভাবে ছাটগুলো আমার গায়ে এসে লাগছিল। তবু একা দাঁড়িয়ে থাকাতে ভেতরে যেতে ইচ্ছে করছিল না। উনি আবারও অনুরোধ করলেন যেন আমি ভিজে না যাই। তাই আর বেশি কিছু না ভেবে আমি ভেতরে চলে যাই। ভেতরে গিয়ে দেখি একটি কক্ষ, আকারে ছোট কিন্তু বসবার মতন কটি চেয়ার। আমি সেখানে বসলাম আর বৃষ্টি কমার অপেক্ষা করছিলাম। লোকটি আমাকে সেখানে রেখেই চলে গেলে আমি বসে আছি তো বসেই আছি। বৃষ্টি কমার কোনো সম্ভাবনা দেখছি না। রুমটি কেমন একটু গুমট ধরনের, অদ্ভুত গন্ধ, সাথে একটি কফিন। একটু ভয় করছিল যেহেতু ঘরে লোক ছিল না। আমি কফিনটা আস্তে করে খুললাম, কেউ নেই সেখানে। মনে একটু স্বস্তি পেলাম। হঠাৎ জানালার বাইরে দেখলাম বিজলির আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি অবয়ব সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমি বিষয়টি দেখে চমকে উঠেছিলাম, কিন্তু বিষয়টিকে অতটা পাত্তা দেয়নি। যদিও এটা মেনে নেওয়া সম্ভব না যে প্রচন্ড বৃষ্টিতে এভাবে সোজা হয়ে অন্ধকারে কেউ দাঁড়িয়ে থাকে, ভিজবে। যাই হোক, আমি মোবাইলের দিকে তাকিয়ে নেট ব্রাউজ করতে লাগলাম। হঠাৎ কেউ একজন এসে দরজায় কড়া নাড়ল। আমি সাথে সাথে জানালার দিকে তাকাই, কেউ নেই সেখানে। তাহলে যে দাঁড়িয়ে ছিল সেই কি আসলো? দরজা খুলতেই দেখি সেই কুচকুচে লোকটি। আমাকে বললেন, আপনার কোনো ভয় নেই, যতক্ষণ বৃষ্টি না কমে আপনি এখানে থাকতে পারেন। বলেই লোকটি চলে গেল। আমার ঘুম ঘুম পাচ্ছিল। এত ঘুম কোনোদিনও আমার আসেনি। বিষয়টা বুঝতে পারছিলাম না। ব্যাগ থেকে ওয়াটার বটলটা বের করে একটু পানি দিলাম চোখে মুখে। হঠাৎ দেখি কফিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। আমি চিৎকার দিয়ে উঠলাম, জোরে জোরে ধাক্কা দিলাম দরজা। কেউ সাড়া দিল না। হয়তো বৃষ্টির কারণে শুনতে পারছে না, কিন্তু আমার তো এখানে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। কেউ আছেন বললাম আমি, আর কফিনটা খুলে গেল। ভেতর থেকে একটা অবয়ব, যাকে একটু আগে জানালার বাইরে দেখলাম, সেইটাই আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি তখন ওই রুমের মেঝেতে। কুচকুচে লোকটি বলল, আপনার কি হয়েছিল? আমি সব ঘটনা তাকে বললাম। সে তখন বললেন, কি বলছেন? কোনো কফিন তো আজ এখানে ছিল না।
তবে এই চার্চে গতকাল একটা আত্মহত্যা হয়েছিল, আর কফিনটা এই ঘরেই রাখা ছিল সারাটা দিন। এরপর আমি ওখান থেকে চলে আসলাম আর ভাবলাম আমার ওখানে যাওয়া মোটেও উচিত হয়নি। আমি বাসায় চলে এলাম, কিন্তু ঘটনাটি এখানেই শেষ হলো না। আমি প্রতিদিন রাতে ওই অবয়বটাকে দেখতে লাগলাম। সে খুবই ভয়ঙ্কর ভাবে আমাকে ডাকতো, সে আমার কাছে কি একটা চাইতো আর ডাকতো। আমি ভয়ে শুকিয়ে যাচ্ছিলাম। এদিকে আমার খাওয়া দাওয়ায় অরুচি শুরু হয়ে যায়। ছেড়েই দিয়েছিলাম বলতে গেলে। আমার বাসার লোক বিষয়টি বেগতিক দেখে আমাকে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। তখন হুজুরটি বললেন, আমার সাথে একটি আত্মার ছায়া পড়েছে। সে যেই কারণে মারা গেছে তার সাথে কোনো মেয়ের ছলনা জড়িত ছিল। এজন্যই যখন তার আত্মা সদ্য দেহ ত্যাগ করেছে তখন খানিক সময়ের জন্য আমি ওই ঘরটিতে বসি, যে কারণে আত্মাটি একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে আর চাইছে যে কেউ তার সাথে অন্য কোনো জগতে যাক। এরপর দীর্ঘ 27 দিন আমার সামনে পবিত্র সূরা পাঠ করা হয় আর অন্যান্য নিয়মগুলো পালন করা হয়। এরপর ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি আর স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যায়। ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফিজ। এরপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। এই ছিল ঘটনা। আমি জানি না যে আপনাদের কতটা বিশ্বাস হবে বা যা কিছু আপনারা লিখতে পারেন ফেসবুকে, কিন্তু ঘটনাটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। একটা ইমেল পড়ে আসবো এবং সেই ইমেলটিও আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আমি এখন যে ঘটনাটি যাব সেটি আমাদের একজন লিসেনার আমাকে পাঠিয়েছেন এবং সেই ঘটনাটি আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি সারওয়ার হোসেন শাহিন, মোবাইল নাম্বার তারপর দিয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছেন এবং তিনি বলছেন যে আমাদের অফিসের আশেপাশেই তার অফিস, সেটা তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে স্টুডিওতে এসে তার ঘটনা বলা সম্ভব নয়। তিনি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা এবং তার বাড়ি লালমনিরহাট জেলা সদরের কোনো এক এলাকায়। কোনো এক কারণে এলাকার নাম তার কাছে গোপন রাখতে হলো। এবার আসি মূল ঘটনায়। ঘটনা 1995-96 সালে। তখন আমি ক্লাস 6 কি 7 পড়ি। আমাদের বাড়ি অদূরেই একটা বাড়ি ছিল লোকমান ভাইদের। লোকমান ভাই, ওনার স্ত্রী আর ছোট ভাই লিয়াকতকে নিয়েছিল ওনাদের পরিবার। লোকমান ভাই বিয়ে করার 7-8 বছর হয়ে গেলেও ওনাদের কোনো সন্তানাদি হচ্ছিল না। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো সুফল না পেয়ে হতাশায় ভুগতে থাকেন। লোকমান ভাই জেলা পরিষদের পিয়নের চাকরি করতেন এবং ওনার ছোট ভাই কলেজে পড়তেন, তাই ওনার স্ত্রী প্রায় সময় বাসায় একা থাকতেন। একদিন ভর দুপুর বেলা ওনার স্ত্রী রান্না করছিলেন। এমন সময় একটি পাগল বাড়িতে ঢুকে ওনার স্ত্রীকে বলে, মারে, আমি 3-4 দিন থেকে না খাওয়া, আমাকে একটু ভাত খেতে দিবি? ওই পাগলের ছেঁড়া নোংরা পোশাক আর শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল, যেটা ওনার স্ত্রী সহ্য করতে পারছিলেন না। তারপরেও ওনার স্ত্রী ওই পাগলকে বললেন, ডাল আর করলা ভাজি হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা চুলোয়, আপনি মাদুরটা নিয়ে বসুন, অপেক্ষা করুন, আমি দিচ্ছি। পাগলটা বসতে বসতে বলল, মা, আমি মাছ খাই না, শুধু ডাল আর করলা ভাজি দে, ওতেই আমার চলবে। লোকমান ভাই স্ত্রী সবকিছু বেড়ে এনে ওনার সামনে দিলেন, হাত ধোয়ার পানি দিলেন, কিন্তু পাগলটা হাত না ধুয়েই খাওয়া শুরু করলো। পাতিল থেকে ভাত বেড়ে দিচ্ছিলেন, পাগলটা খেয়েই চলছে। একসময় পাতিলের ভাত প্রায় শেষ। পাগলটা বলল, পেট ভরে গেছে মা, আর খাবো না, আমাকে যে সব ভাত বেড়ে দিলি, এখন তোরা কি খাবি? লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, সমস্যা নেই বাবা, ঘরে চাল আছে, আমি আবার রান্না বসিয়ে দেব, আপনি আর একটু ভাত নিন। পাগলটা হাত ধুতে ধুতে বলল, তোর কোনো সন্তান নেই তাই না? লোকমান ভাইয়ের স্ত্রী অবাক হয়ে বললেন, না, নেই, কিন্তু আপনি জানলেন কি করে? পাগলটা কোনো জবাব না দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ফজরের নামাজ শেষে তুই আর তোর স্বামী মিলে তোদের কুল বড়ই গাছটায় ঝাঁকুনি দিবি, দেখবি একটি কুল পড়বে, আর ওটা দুজনে ভাগ করে খাবি। লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, বাবা, এখন তো কুলের সিজন না, কি করে কুল পড়বে? পাগলটা ধমকে সুরে বলল, তোকে যা করতে বলছি তাই করবি, আর এই কথা বল তুই তোর স্বামী ছাড়া আর কাউকে জানতে দিবি না। তোর ছেলে মেয়ে যেটাই হোক 12 বছর পর্যন্ত খুব চোখে চোখে সাবধানে রাখবি। এই বলে পাগলটা চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকমান ভাইয়ের স্ত্রী যখন ভাতের পাতিল থেকে যা খাওয়া সামান্য ভাত বেড়ে আবার রান্না করতে যাবে, তখনই দেখতে পান ভাত পাতিল ভরা, এমনকি ডাল, করলা ভাজি সব ঠিক আছে, যেমনটি পাগলটা আসার সময় ছিল। উনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন। যাই হোক, রাতে তার স্বামীকে সব খুলে বলেন। লোকমান ভাই হেসে উড়িয়ে দিয়ে বললেন, তুমি স্বপ্ন দেখেছো হয়তো। ওনারা দুজনেই ছিলেন 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ শেষে লোকমান ভাই ওনার স্ত্রীকে নিয়ে কুল গাছের নিচে গিয়ে সত্যিই ঝাঁকুনি দিতেই একটি বড় আকৃতির কুল বারবার জ্ঞান হারাচ্ছিলেন। গর্ভের সন্তানের কথা চিন্তা করে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হলো। লোকমান ভাইয়ের কান্নাও যেন থামছে না। ওনার স্ত্রী হাসপাতালে থাকায় শেষবারের মতো মেয়েকে আর দেখার সুযোগ পান। তাই লামিয়ার কবর ওই বাগানের এক কোণে পুকুর পাড়ে দেয়া হয়। ওনাদের বাড়ি ঘরটা
ছোট বড় গাছে ভরা। দিনের বেলা যত সুন্দর, রাত তার চেয়ে ভয়ঙ্কর। 6-7 দিন পর ওনার স্ত্রীকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। ওনার স্ত্রী প্রায় সব সময়ই ওই কবরের পাশে গিয়ে কান্না করে আর প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে তাকে নিয়ে আসে। 1 মাস কেটে যায়। মেয়ে হারানোর শোক কিছুটা ভুলে গেছেন ওনারা। একদিন রাত আনুমানিক 2:30 থেকে 3টা হবে। হঠাৎ লোকমান ভাইয়ের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ওনার কানে ঝুনঝুনির ঝুনঝুন ঝুনঝুন শব্দ ভেসে আসে। মনে হয় বাড়ির আঙিনায় ঝুনঝুনি পড়ে কেউ হাঁটছে, ঠিক যেমন লামিয়া হাঁটতো। উনি ভালো করে শব্দটা শোনার চেষ্টা করে। একবার উঠোনের এপাশে আর একবার ওপাশে যাচ্ছে শব্দটা। ওনার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। উনি ভাবেন দরজা খুলে দেখবেন নাকি। এক সময় ওনার স্বামীকে ডেকে তুলে বললেন, হেই, তুমি কি শুনছো? লোকমান ভাই চোখ কসলাতে কসলাতে বললেন, কি শুনবো, কি হয়েছে? ওনার স্ত্রী বললেন, আমাদের লামিয়া যেমন উঠানে হাঁটতো আর ঝুনঝুনির শব্দ ঝুনঝুন শব্দ হতো, আমি সেই সব রকম শব্দ শুনতে পেলাম উঠোনে। দুজনে 1 মিনিটের মতো চুপ করে রইলেন, কিন্তু আর কোনো শব্দ হলো না। লোকমান ভাই বললেন, মেয়ের শোক তুমি এখনো ভুলতে পারোনি, তাই তোমার কাছে এমনটা মনে হয়েছে। ওনার স্ত্রীও ভাবলেন, হয়তো হতে পারে ভুল শুনেছি। এরপর 3-4 দিন পর আবারও একদিন রাতে ওনার স্ত্রীর সাথে এমনটা হলো, কিন্তু ওই দিন আর স্বামীকে কিছু বললেন। উনি সাহস করে দরজা খুলতেও ভয় পাচ্ছেন, যদি কিছু দেখে ফেলেন তখন হয়তো গর্ভের সন্তান ক্ষতি হতে পারে। এভাবেই রাতেই ওনার স্ত্রী ঝুনঝুন শব্দটা শুনতে পায়। একটু ভয় লাগলেও ওনার কাছে শব্দটা শোনা একটা নেশার মতো হয়ে যায়। কিন্তু ওনার স্বামীকে আর তিনি সেটা বলেন না। তখনও ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি। ওনাদের বাথরুমটা বাগানের এক পাশে ছিল। রাতে প্রকৃতির ডাকে সাড়া দেবার দিতে হলে ওনারা ওনার স্বামীকে নিয়ে যেতেন, কিন্তু কোনোদিন কিছু দেখেননি। একদিন রাতে লোকমান ভাইয়ের বাথরুম যাবার প্রয়োজন হয়। বাগান দিয়ে ঢুকতেই কুল গাছটা চোখে পড়ে যায়। ওই কুল গাছে লামিয়ার জন্য একটা দোলনা। লোকমান ভাই বলে, আজ আমিও ঝুনঝুনির শব্দ শুনতে পেয়েছি। ওনার স্ত্রী ভয় পাবে বলে তাই দোলনার কথাটা আর বলে না। ওনার স্ত্রী বলল, তুমি আজ পেয়েছো আর আমি প্রতি রাতে পাই। একদিন কাজ বেশি থাকায় লোকমান ভাইয়ের বাসায় আসতে রাত 8টার মতো বেজে যায়। তিনি সাইকেল থেকে নেমে গেট দিয়ে বাসায় প্রবেশ করতেই দেখতে পারেন একটা বাচ্চা মানুষের মতো ছায়া উঠোনের মাঝখানে দৌড়ে বাগানের দিকে চলে গেল। তিনি কোনো মতে সাইকেল রেখে ঢুকে যায়, স্ত্রীকে কিছু বলে না। একদিন রাতে খাবার সময় লোকমান ভাই তার ছোট ভাই বলে সেও নাকি উঠোনে ঝুনঝুনির শব্দ শুনতে পায়। জানালা খুলে দেখে কিছুই নেই। ওনারা ভয় পাবে বলে লোকমান ভাই ওর কথায় পাত্তা দেয় না। লোকমান ভাইদের বাগানের পাশে আয়নাল হক চাচাদের বাসা ছিল। একদিন আয়নাল হক চাচা লোকমান ভাইকে কথায় কথায় বলেন, লোকমান, তোমরা কি রাতে মন? তাহলে আমি রাতে কি দেখি? কেমন মিটমিটে আলো নিয়ে যায় আবার আসে তোমাদের বাগানে? লোকমান ভাই আগ্রহের সাথে জানতে চায়, একটু খুলে বলবেন কি চাচা? চাচা বলেন, আমি মাঝে মাঝে গভীর রাতে দেখি মোমের আলোর মতো একটা আলো পুকুর পাড়ে তোমার ওই মেয়ের কবরের কাছ থেকে তোমার বাসার দিকে চলে যায়, কিন্তু আলোটাকে কখনো বাতাসে দুলতে দেখিনি। লোকমান ভাই চাচাকে বলেন, কি বলেন? আমরা তো কোনোদিন কিছু দেখিনি, হয়তো ভুল দেখেছেন আপনি। এই বলে চলে যায় লোকমান ভাই, কিন্তু তার মনে চলে আসে অজানা ভয়। একদিন রাতে দরজা ধাক্কানোর শব্দে স্বামী স্ত্রী দুজনেরই ঘুম ভেঙে যায়। লোকমান ভাই ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, কে দরজা ধাক্কা দেয়? ওপাশ থেকে কান্না মাখা কণ্ঠে আওয়াজ আসে, আব্বু, আমি লামিয়া, দরজা খোলো। তোমরা আমাকে বাইরে রেখো কেন? আমার খুব কষ্ট হয়। আমার দোলনা খুলেছ কেন? স্বামী স্ত্রী দুজনেই শুনতে পায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। লোকমান ভাই সাহস করে উঠে দরজা খুলতেই দেখতে পায় একটা ছায়া বাগানের দিকে চলে গেল। সেদিন রাতে আর ঘুম হয় না। ফজরের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবকে সবকিছু খুলে বলে। পরদিন বিকেলে ইমাম সাহেব এসে পানি পড়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিয়ে যায়। তারপর 2-3 মাস আর কিছু হয় না। সবাই সবকিছু ভুলে গেছে আর ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু না। লোকমান ভাইয়ের শাশুড়ি বাড়িতে আসেন। এদিকে ওনার স্ত্রীর সন্তান প্রসব করার সময় হয়। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 1:30 হবে। লোকমান ভাইয়ের স্ত্রী আবারও একটি কন্যা সন্তান প্রসব করেন। সবাই হাসপাতাল থেকে যায়, কিন্তু বাড়ি পাহারা দেওয়ার জন্য লোকমান ভাই ওনার ছোট ভাই লিয়াকতকে বাসায় যেতে বলেন। হাসপাতাল থেকে বাসায় আসতে লিয়াকতের 1 ঘন্টার মতো সময় লাগে। ফজরের নামাজ শেষে লোকমান ভাই যখন বাসায় আসেন তখন দেখতে পান ওনার ছোট ভাই উঠোনে পড়ে আছেন। পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় লিয়াকতের শরীরে তখন অনেক জ্বর। জানতে চায় ওর কি হয়েছিল। লিয়াকত বলে, আমি যখন বাসায় ঢুকি তখন দেখতে পাই আমাদের ঘরের দরজার সামনে ছোট একটি মেয়ে দাঁড়ানো। আমি কে ওখানে বলতেই যখন আমার দিকে ঘুরে দাঁড়ায় তখন দেখি ওটা লামিয়া। ওর মুখটা
পুকুর থেকে তোলার সময় যেমন ফ্যাকাশে ছিল ওই রকমই আছে। আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছিল কোলে নিতে। আমার আর কিছু মনে নেই। লিয়াকতের জ্বর 4-5 দিন ছিল, কিন্তু জ্বর ভালো হয়ে গেলেও রাতে স্বপ্ন দেখতো ওই ঘটনা আর চিৎকার দিয়ে উঠতো। শহরের বড় মসজিদের ইমামকে ঘটনা বলার পর ইমাম সাহেব এসে বাড়ি বন্ধ করে দিয়ে যান। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটে, কোনো সমস্যা হয় না। লোকমান ভাই যে ঘরে থাকতেন ওই ঘরে খাটের পাশেই একটা ছোট জানালা ছিল, আর ওই জানালা দিয়ে পুরো বাগানটা দেখা যেত। একদিন রাতে কাশি ফেলার জন্য জানালা খুলতেই দেখতে পান মেয়ের কবরের উপরে একটা আলো মিটমিট করে জ্বলছে। উনি জানালা লাগিয়ে একটু ফাঁক রেখে দেখ। আমার কাছে আরো ঘটনা রয়েছে, সময় পেলে পাঠিয়ে দেব। ভালো থাকবেন। ভূত এফএমের সবার জন্য রইল শুভকামনা। সরোয়ার হোসেন শাহিন, থানাপাড়া, থানা পোস্ট, জেলা লালমনিরহাট। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার ভাবে লিখেছেন আপনি, এবং আপনার ঘটনাটি সত্যি আমাদের অনেক ভালো লেগেছে, এবং আমি বিশ্বাস করি যে আমাদের লিসনারদেরও অনেক আনন্দ দিয়েছে। আমি চলে যাচ্ছি একটা ইমেইলে এখন, এবং এই ইমেলটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসনার, এবং তিনি লিখছেন যে ঘটনাটি 2000 সালে ঘটে যাওয়া। আমরা তখন মগবাজারে থাকতাম, কিছুটা সামনে আমাদের নিজ বাসা থাকা সত্ত্বেও আমার বড় চাচার বাসায় জয়েন্ট ফ্যামিলি মতো সবাই একসাথে থাকতাম। খুব সুন্দর দিনগুলো কাটছিল আমাদের। আমি তখন ছোট, ক্লাস 6-এ পড়ি। আমার 2 ভাই বোনদের মধ্যে আমি একাই। আমার ছোট চাচা একটু পাগল ও ফকির বিশ্বাস করতেন, আর আমার মা ফকির ও এতিমদের খাওয়াতে ভালোবাসতেন। একদিন হঠাৎ করে রাস্তা থেকে আমার চাচা একজন লোক নিয়ে আসলেন। ঠিক পাগল বলা যাবে না, আবার ফকিরও বলা যাবে না। তার পরনে ছিল কালো জুব্বা ধরনের কাপড়, গলায় অনেক তসবি এবং হাতে ছিল একটা লাঠি। বুড়ো মানুষদের হাতে যেমন লাঠি থাকে তেমন, কিন্তু আমার পুরোপুরি মনে হচ্ছিল তার বয়স খুব বেশি একটা ছিল না, আর চুল দাড়ি সবই ছিল কাঁচা। আনুমানিক বয়স হিসেব করতে গেলে 35 থেকে 40-এর মধ্যে। ওনাকে আমার মা বাড়ির কোথায় জানতে চাইলেন। তখন উনি উত্তর দিলেন, পাগলদের কোনো বাড়ি ঘর থাকে না। আমার মা যখন চিন্তা করলেন যে ওনাকে ভাত খাওয়াবেন, তখন ওই লোকটাই বলে উঠলেন যে উনি কিছু খাবেন না, তার কোনো ক্ষুধা নেই। আর ওই লোকটা আমার মা আর বোনের মুখের দিকে তাকিয়ে থাকেন, এবং কিছুক্ষণ পরে আমার মাকে বললেন যে তুই অনেক ভালো মনের মানুষ, কিন্তু তোর সামনে অনেক বিপদ, তোর কষ্ট হবে। আমার মা ব্যাপারটা বেশি গুরুত্ব দিল না। পরে আমার বড় বোন কেউ বলল একই কথা। আমার বড় বোনের মাথায় একটু চিন্তা ঢুকে গেল, আর আমার ছোট চাচাকে বলল যে তুই খুব ভালো মনের মানুষ, পরোপকারী, তুই কিন্তু মানুষের উপকার করতে গিয়ে নিজেই বিপদে পড়বি। এত সব শোনার পরে আমরা সবাই একটু চিন্তায় পড়ে যাই, এবং আর এদিকে আমাদের বাসায় আমরা বাবার বাসায় ফেরার সময় হয়ে উঠেছে, এবং আমার বাবা বড় বোনের বিয়ে হয়। আমার দুলা ভাই তাকে নিয়ে যায় ইউরোপে, এবং বড় বোন অনেক বড় বড় বিপদের সম্মুখীন হন সেখানে। এর কয়েক বছর পর আমাদের নিজস্ব বাড়ি সেখানে ভেঙে ফেলা হয় কোনো একটা কারণে, এবং সেখানে আমাদের বাড়ি থেকে উঠে চলে আসতে হয়। এবং কিছুদিন পর আমার বাবার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে এবং তিনি মারা যান। এর কিছুদিন পর আমার বড় দুলা ভাইও ব্রেন টিউমারে আক্রান্ত হন এবং মারা যান। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এর মাঝে দীর্ঘ কয়েক বছর আমার মা অনেক অসুস্থ ছিলেন, এবং সবশেষে তিনিও মারা যান। আর এসব বেদনাময় ঘটনার প্রত্যক্ষদর্শী আমরা 3 ভাই বোন। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ভালো রাখেন। আমাদের কাছে আরো কিছু ঘটনা আছে, পরে সময় পেলে সেটা শেয়ার করবো। ভূত এফএমের সকল লিসনারকে তারপরে ধন্যবাদ জানিয়েছেন। ভালো থাকুন, এবং আপনাদের জন্য অনেক দোয়া থাকুন। Bhoot FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুটের রেডিও ফ্যাম। ঘড়িতে সময় রাত 11:59। আমি রাসেল আছের সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। তো যাই হোক, শুরু করতে চাই আজকে একটা ইমেইল দিয়ে প্রতিবারের মতন, এবং এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। চলুন আমরা ইমেইলটা শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মারিহা প্রভা, ঢাকা খিলগাঁও থেকে। আপনাকে জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আশা করি আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, সামনেই আমার রেজাল্ট, দোয়া করবেন। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই মেইল পাঠালাম, আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটা শুরু হয় আমার মার থেকেই। আমার মা তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেন। আমার মা এবং আমার নানারা সকলে গাজীপুরে থাকতেন। আমার মাকে তাই প্রায় বাসে করে জার্নি করে ক্লাস করতে হতো। আমার মার বিয়ের পরে আমার বাবা তাকে প্রায় বাসায় এগিয়ে দিয়ে আসতো, কিন্তু একদিন কোনো কারণে আমার বাবা আমার মার সাথে গাজীপুরে যেতে পারলেন না, তাই আমার মা একাই তখন তার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার মা তখন গর্ভবতী ছিলেন।
রাত অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই আমার মা প্রতিদিন যে রাস্তা দিয়ে বাড়িতে যান সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে কি হয়েছিল তা আমার মা কিছু খেয়াল করেননি, কিন্তু সকালে আমার মাকে অজ্ঞান অবস্থা তাকে পান মসজিদের ইমাম সাহেব, পরে তাকে বাসায় দিয়ে আসেন। আমার মা, আমার নানু এবং নানা সবাই খুব চিন্তায় পড়ে যান। ঠিক কিছুদিন পরে জানতে পারেন আমার মার বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আমার মা মানসিকভাবে অনেক আহত হয়ে পড়েন এবং পরপর 4টি বাচ্চা এভাবে নষ্ট হয়ে যায়। 6 বছর পার হয়ে যায়। সকলে আমার পরিবারকে বলে আমার মা কখনো আর মা ডাক শুনতে পারবেন না, এবং ডক্টররাও তাই বলেন। কিন্তু এক মৌলানা সাহেব, যিনি সচরাচর জিন তাড়ানোর কাজ করতেন এবং ঝাড়ফুঁক করতেন, তিনি আমার মার চিকিৎসা করান এবং সবাই বলে আমার মার সেফটির জন্য নাকি মৌলানা সাহেব জিনদের দিয়ে পাহারায় রাখতেন। 2001 সালে আমার জন্ম হয় এবং আমি পুরো সুস্থ থাকি, কিন্তু আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, নিজে নিজে কথা বলেন, নিজেই নিজেকে আঘাত করেন বিভিন্নভাবে, নিজের চুল ধরে নিজে টানাটানি করেন। এছাড়াও অদ্ভুত অদ্ভুত কাজ করতেন। আমাদের এলাকার সবাই আমার মাকে পাগল বলে ডাকতো এবং নানাভাবে সবাই আমার মাকে আঘাত করতো এবং অনেক কিছু বলতো। আমি তখন মাত্র কয়েক মাসের বাচ্চা। আমার খালা আমাকে বড় করেছে। আমার মার অবস্থা খারাপ হওয়ার কারণে আমার খালা এবং মামা আমাকে নিয়ে আলাদা থাকতো। মার আদর থেকে বঞ্চিত থাকা সত্ত্বেও আমার খালা আমাকে সেই মায়ের আদর দিয়েই বড় করেছেন। ছোটবেলা থেকেই আমার একটা বিরাট গুণ ছিল, আর সেটা হলো আমার স্বপ্ন। আমি রাতে যেই স্বপ্ন দেখতাম, যেটাই দেখতাম সেটাই সত্যি হতো। শুরুটা 2009 সালে। আমি একা একা ঘুরে বেড়াতে অনেক ভালোবাসতাম, তাই প্রতিদিন দুপুরে বের হয়ে যেতাম একা একা রাস্তায় এবং মানুষদের বাড়ি ঘরের আশেপাশে হাঁটাহাঁটি করতাম। আমাদের এলাকায় বাড়িঘর কম ছিল, কিন্তু গাছপালা অনেক বেশি ছিল। আমি যখন ক্লাস 4-এ পড়ি, প্রতি রাতেই ঠিক একটা সময় আমার ঘুম ভেঙে যেত এবং আমি আমার রুমে 4টা কোণায় 4 রকমের ছায়া দেখতাম। আমি অনেক সাহসী ছিলাম এবং ভয় না পেয়ে নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে এগুলো আমার কল্পনা। কিন্তু পরীক্ষা করার জন্য একদিন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই ছায়াগুলো হাঁটাহাঁটি করে এবং তারা একজন অপরজনের সঙ্গে কথা বলে। তারা কথা বলছে, আমি স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু কি বলছে তা বুঝতে পারছি না। একদিন রাতে দেখি জানালার উপরে উঠে কে যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। একটু পরপর যেই মাত্র আমি উঠতে গিয়েছি তখনই তা অদৃশ্য হয়ে গেল। আরেকদিন বিকেলবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন আমি দূর থেকে লক্ষ্য করি একটি বাসার পেছনে 2টি ছায়া। একটি মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে খেলছে। প্রথমে ছায়াটি কালো ছিল এবং আমি যত কাছে যাচ্ছিলাম ছায়াটি ততই কালো থেকে নীল এবং হলুদ, মানে বিভিন্ন রং ধারণ করছিল। যেই আমি অনেক কাছে এগিয়ে আসলাম তখনই ছায়াটা সাদা রং হয়ে উধাও হয়ে গেল। এই ব্যাপারে আমি আমার একজন আন্টির সাথে কথা বললাম। আন্টি 10-12 বছর ধরে বাচ্চাদের আরবি পড়ান। ভাবলাম আন্টির এই বিষয়ে ধারণা আছে। আন্টি আমাকে বললেন, তুমি যেহেতু ছায়া দেখো এবং তাদের পরস্পর কথা বলতে দেখো, তাহলে তোমার কাজ তাদের সঙ্গে কথা বলা। তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। আমি রাতের বেলায় ঘুমাইনি, জেগেছিলাম তাদের দেখার জন্য। যেই মাত্র তাদের দেখা পেলাম তখনই আমি তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনারা? আমার কাছে কি চান? কেন এখানে আসেন প্রতিদিন? তারা তখন উধাও হয়ে গেল। এরপর আমি অনেকটা ভয় পেয়ে যাই। আমি আমার নানা, নানু এবং মামাকে বলি, কিন্তু তারা কেউ বিশ্বাস করেন না। তারপর আমি যখন আমার খালাকে বলি, আমার খালা সব বিশ্বাস করেন এবং তারপর থেকে প্রতিদিন আমার খালা আমার সাথে ঘুমাতেন। সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু হঠাৎ আমার খালার বিয়ে ঠিক হয়ে যায় এবং আমার খালা গাজীপুরে চলে যায়। এরপর থেকে আমার মামা আমার সাথে ঘুমাতো। 2012 সাল, রাত কয়টা বাজে তা খেয়াল নেই। আমি দেখছি একটি অবয়ব, পুরো শরীর তার নীল রঙের, পা নেই, চোখগুলো বড় বড় এবং খয়েরি রং, তাও মনি ছাড়া। আমি শুয়ে আছি, সে হঠাৎ আমার বুকের ওপর উঠে বসলো এবং আমার গলা চিপ দিয়ে ধরলো। আমি প্রচন্ড বুকে ব্যথা পাচ্ছিলাম, নিঃশ্বাস নিতে পারছিলাম না। খুব জোরে চিৎকার দিতে চাচ্ছিলাম, তাও পারছিলাম না। যখন খুব জোরে আল্লাহর নাম নিলাম তখনই সেই অবয়ব আমাকে ছেড়ে দিল এবং আমি স্পষ্ট দেখছিলাম সেটা আমার রুমের ওপরের দেয়াল ভেদ করে হেঁটে চলছে। এরকম ঘটনা প্রায় দিন আমার সাথে হতে লাগলো। আমি নিজেও অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাই। সব সময় আমার ভেতর কেমন যেন এক অজানা ভয় কাজ করে। আমি একা কোথাও যেতে পারতাম না। আমার মামার চাকরি হয়ে যায় ঢাকার বাইরে এবং আমার মামাও আমাকে ছেড়ে চলে যায়। তখন আমি আমার নানা নানুর সাথেই থাকতাম। একটা সময় আসে যে আমি একা রুমে দিনের বেলায় থাকতেও পারতাম না। এই অবস্থা দেখে আমার নানা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যান এবং হুজুর বলেন, আমি খারাপ কিছু দেখেছি তাই এমন হচ্ছে।
তিনি এটাও বলেন হয়তোবা আমাকে সেদিন রাতে আমরা যেটা বলি বোবা ভূত তা ধরেছিল। আমি তার কথায় বিশ্বাস করি এবং বলি হতে পারে এমনটাই। আমাকে হুজুর একটি তাবিজ দেন এবং বলেন এটা কখনো না খুলতে। আবারও সব ঠিকঠাক। সন্ধ্যাবেলা বাসায় ফেরার পথে আমার এক বন্ধু আমার কাছে আসে। প্রথমে আমার সাথে গল্প করে, তারপর হঠাৎ বলে, প্রভা তুই এটা কি করেছিস? তাবিজ? কিসের তাবিজ? আমি কিছু বলি না। তারপর বলে আমাকে দে তো, দেখি কেমন তাবিজ এটা। প্রথমে দিতে না চাইলেও পরে সে আমার গলা থেকে তাবিজটা এত জোরে টান দেয় যে আমি চিৎকার করে উঠি। গলায় প্রচুর টান খাচ্ছিল তাবিজটা। আমি চিৎকারে আমার এলাকার অনেকজন বাসার নিচে এসে হাজির হয়। আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমি নির্বাক। আমার বন্ধু গায়েব, সে নেই। কিছুক্ষণ চুপ থাকার পরে আমি এলাকার লোকজনকে বলি আমার বন্ধু সাদ কোথায়। সবাই বলে কেন, সে তো বাতার বাসায়। আমি বলি তাকে কেউ ডাক দেন প্লিজ, কাজ আছে। তার খবর নেয়ার পর জানতে পারি সে তার ঘরে ঘুমোচ্ছে। কেউ বুঝতে পারলো না কি হয়েছে, কিন্তু আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম কি হয়েছে। কেউ একজন আমার বন্ধুর বেশে এসে হাজির হয়ে আমার থেকে তাবিজটা ছিনিয়ে নিয়ে আমাকে ক্ষতি করতে চাইছে। কিন্তু কেন? আর সে কে, জিন নাকি অন্য কিছু? আবারও ভয়ের মধ্যে কাটতে লাগলো আমার জীবন। আমার নানা নানুরও বয়স হয়ে গিয়েছে, তাই তারা আমাকে আমার বাবা মার কাছে দিয়ে আসলেন এবং আমাকে বললেন এবার থেকে তুমি সেফ, তুমি তোমার বাবা মার কাছে থাকবে। পৃথিবীর সব সন্তানই তার বাবা মার কাছে সেফ। আমার মা ততদিনে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু আমি তো এখনো ভয়ের শিকার হয়ে যাচ্ছি। আগের মতোই কেউ একজন আমার বুকের উপরে উঠে বসে এবং আমার গলার চিপ দিয়ে ধরে। আমি আমার বাবা মাকে বললেও কেউ বিশ্বাস করেন না, বাসা চেঞ্জ করে ফেলে। 2014 সাল রাতে আমি কোচিং থেকে বাসায় ফিরছিলাম। কোনো একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলল, আপু বলে ডাক দেয়। আমি পিছে তাকালাম এবং একটি ছায়া দেখতে পেলাম। ছায়াটি আমাকে হাত দিয়ে তার কাছে ইশারায় ডাকছে এবং বারবার আপু বলে ডাকছে। আমি দৌড়িয়ে বাসায় চলে যাই। বাসায় তখন কেউ থাকে না। আমি আমার রুমে গিয়ে শুয়ে থাকি। ভুল করে আমি আমার বাসার মেইন দরজা আটকাতে ভুলে যাই এবং তা খোলাই থাকে। রুমের ভেতর বারবার সেই বাচ্চা ছেলেটির ডাক আমাকে পাগল করে দিচ্ছিল। আমি তখন আমার বাবা মার রুমে যাই। অন্ধকারের মধ্যেও কেমন যেন একটা আলো রুমের ভেতর। আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি কাকে জানি কবর দেওয়া হবে, তার জন্য কবরের মাটি খোঁড়া হচ্ছে এবং লাশের সামনে একটি বাচ্চা ছেলে খুব জোরে চিৎকার করে কাঁদছে বাবা বাবা বলে। লাশটির আশেপাশে অনেক পাঞ্জাবি পরা লোক, সবাই জিকির করছে। আমি যখনই বাচ্চা ছেলেটির দিকে তাকালাম তখনই দেখতে পেলাম এই তো সেই ছেলেটি যে আমাকে একটু আগেই বারবার আপু বলে ডাকছিল। এটা দেখার পর আমি চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে যাই এবং চিৎকার শুনে পাশের বাসার লোকেরা আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। আমার বাবা মাকে ফোন করে আসতে বলে। যাই হোক, সেই দিন ভয়ে ভয়ে কেটে যায়। এর পরের দিন আমার বাবা মা কাজে বের হয়। বাসায় আমি একা থাকি, বারান্দায় বসে থাকি একা। হঠাৎ কালো রঙের পোশাক পরে কে যেন উড়ে আসে, এসে আমার হাতটি খুব জোরে টান দিয়ে ধরে, যার কারণে আমার হাত বারান্দার গ্রিলের বাইরে চলে যায়। আমি চিৎকার দেই এবং দেখি সেই অবয়বটি আর নেই। আমার পুরো খেয়াল আছে সেটা কোনো মানুষ ছিল না তো কে ছিল? সে আকাশে কিভাবে উঠতে পারে? আমি ধরে নিলাম সেটা আমার মনের ভুল, কিন্তু মনের ভুল হলে আমার হাতে দাগ কেন? তাও কোনো আঁচড়ের নয়। এটা কেমন যেন একটা দাগ, মনে হচ্ছে লোহা দিয়ে আমার হাত চিপে ধরে রাখা হয়েছিল। বাসায় আসার পর আমি আমার মা বাবাকে বলি এবং তারা তারপর থেকে আমাকে একা রেখে কোথাও যায়নি। কিন্তু আজও আমি অনেক আজব আজব অবয়বের উপস্থিতি টের পাই আমার চারপাশে। এছাড়া আমি শুরুতেই বলেছিলাম আমি যেই স্বপ্নই রাতে দেখি সেটাই সত্যি হয়। আমি একবার স্বপ্নে দেখি আমার এলাকার এক আপুর সাথে আমার চাচাতো ভাইয়ের বিয়ে হচ্ছে। আমি সবাইকে বললাম এই স্বপ্নের ব্যাপারে, সবাই শুধু একটু হাসলো। কিন্তু ঠিক 1 বছর পরে তাদের বিয়ে ঠিক হলো এবং আমার চাইতেও আমার পরিবারের সকলে বেশি অবাক হয়েছিল। এরকম আরো অনেক অদ্ভুত ঘটনা আছে আমার এবং আমার স্বপ্নে। আজ এত বছর পার হয়ে গেল, কিন্তু আজও আমি রাতে ফজরের আজানের আগে যে স্বপ্নগুলো দেখি তাই সত্যি হয়। আমি জানি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, এর জন্য মাফ করে দেবেন। কোথাও কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের সকলের তুলনায় অনেক ছোট, কিন্তু এত কাহিনী হয়ে যাবে আমার এই ছোট্ট জীবনে কখনো কল্পনা করতে পারিনি। ওই ছায়াগুলো কাদের ছিল, আর ওই বাজে অবয়বটা যেটা প্রতিদিন আমাকে মেরে ফেলার চেষ্টা করত, আমার থেকে তাবিজ ছিনিয়ে আমার ক্ষতি করতে চেয়েছিল, সে কে? আর ওই বাচ্চা ছেলেটি, ওই কবরটি কার? আমি রাতে ভয় পাওয়ার কারণে ভূত এফএম শুনতে পারি না, দিনের বেলায় শুনি। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে পড়ার অনুরোধ রইল। গল্পটি যদি পড়েন তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন প্লিজ। ধন্যবাদ। আমরা গল্পটি পড়ে ফেললাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। সেটা হচ্ছে সরাসরি একটা